সীতারামের মতো আমরা হব না, সবাই তো সীতারাম হয় না। কিন্তু তারপরও যেমন আমরা এই রাজ্যে বলে থাকি যে আমি তো পার্টি করি, কাজে পার্টি করার সুবাদে আমাদের যারা শ্রেণী শত্রু, রাজনৈতিক শত্রু, এরা নানাভাবে আমাদেরকে টার্গেট করে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। আমি মিটিংয়ে যেতে পারি না, এরা ফলো করে, জনগণকে লেলিয়ে দেয়। হ্যাঁ, এটা অসত্য সবটা কথা বলছি না আমি, কিন্তু একজন ব্যক্তি মানুষ, হ্যাঁ, শুরুতে কোথাও কোথাও এরকম ঘটনা হতেই পারে, হয়, ত্রিপুরা তো হয়ই। কিন্তু আমরা যদি সেরকম ভাবে জনগণের, সমাজের, মানুষের জন্য সেরকম ব্যবহার, সেরকম আচরণ, সেরকম কর্মসূচি এবং সেরকম বক্তব্য নিয়ে আমরা হাজির হতে পারি, একটা সময় রাজনৈতিক শত্রু বা শ্রেণী শত্রুরা হয়তো বা তার রাজনৈতিক জায়গায় থেকে আমাদের বিরোধিতা করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের কাছেও একটা অনুসরণযোগ্য, তাদের কাছেও একটা নমস্য ভূমিকা, এরকম একটা অবস্থান তৈরি করা যায়। সীতারামও সেরকম ছিলেন। এই যে ইন্ডিয়া ব্লক তৈরি করা ইত্যাদি, আমাদের পার্টিতেও দেশের বর্তমান যে সংসদীয় ব্যবস্থায় 100টা ভোটের মধ্যে অতীতে আমরা একটা সময়েতে 4-5% ভোট পেতাম, পার্লামেন্টেও আমাদের একটা সময়েতে প্রায় 40 আমাদের এমপি ছিল, এখন কমতে কমতে 4 জনে এসে দাঁড়িয়েছে। শুধু পশ্চিমবাংলা, ত্রিপুরা, কেরালা, এই 3টা রাজ্যের মধ্যে আমরা এক সময়েতে সরকার গঠন করিনি, তার বাইরেও আরো ডজনখানেক রাজ্যের মধ্যে আমাদের 5, 7, 8, 9, 10 জন করে আমাদের এমএলএ থাকতো। এখন এটা মাত্র কয়েকটা রাজ্যের মধ্যে নেমে এসেছে, এবং তাও কেরালা এবং ত্রিপুরা ছাড়া যে কটা রাজ্যের মধ্যে আমাদের এমএলএ আছে 1-2 জন করে, তার বেশি না। আমাদের ভোট পার্সেন্টেজ এখন দেশের যে বর্তমান রাজনীতি, ভোট ব্যবস্থা যে জায়গায় চলে গেছে, লড়াই সংগ্রামে লাল ঝান্ডা মাইলের পর মাইল বিস্তৃত দেখা গেলেও এটা জনগণ আমাদেরকে ভালোবাসে না তা নয়, কিন্তু বুর্জোয়ারা এই নির্বাচনী ব্যবস্থাকে এমনভাবে কলুষিত করেছে যে গরিব মানুষ সারা বছর যিনি লাল ঝান্ডার সাথে লড়াই করেন, ভোটের সময় সাম্প্রদায়িক প্রচার, টাকার প্রলোভন, গুন্ডার হুমকি, সেই সময়েতে তার মস্তিষ্ক ঠিক রাখতে পারে না, অনেক জায়গাতে সাময়িকের জন্য হলেও ভুল পথ ধরতে বাধ্য হন। কিন্তু তারপরও সিপিআইএম এর নেতা সীতারাম ইয়েচুরির যে গ্রহণযোগ্যতা, এই যে ইন্ডিয়া ব্লক গত 18 লোকসভা নির্বাচনে বিজেপি কি প্রচার করেছিল, আপকি বার 400 পার, আর বিজেপি একাই 370। প্রতিটি টিভি চ্যানেল, রেডিও, অল ইন্ডিয়া রেডিও হোক বা FM কোন ব্যান্ড খুললেই মোদি 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 মোদি, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদির মুখ দিয়ে মুখ ফসকে হোক বা মোদি সচেতনভাবে হোক
তার মুখ দিয়ে বেরিয়ে গেছে মানে এটা হবেই হবে। প্রায় এরকম একটা মিথ ধারণা তৈরি করে ফেলেছিল। কিন্তু কি হয়েছে? 400 হয়নি, 300 হয়নি, 370 হয়নি। এককভাবে সরকার গঠন করতে গেলে পরে 273টা লাগে, তার 33টা সিঁড়ির নিচে তার ঘোড়া থেমে গেছে। 240টা চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের উপরে ভর করে আজকে যতই আস্ফালন করুক, লালকাল্লা গিয়ে হাত পা নাড়ুক, কিন্তু এই প্রধানমন্ত্রী দুইটা ক্রাসের ওপর ভর করে আছে। যে কোনো সময়েতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু চলে গেলে এই সরকার পড়ে যাবে। কিন্তু হম্বিতম্বি কম নেই। এই অসম্ভবকে সম্ভব করলো কে? হ্যাঁ, বাইরে থেকে আমরা দেখছি ইন্ডিয়া ব্লক, কিন্তু এই সত্যটা 28শে সেপ্টেম্বর কমরেড সীতারাম ইয়েচুরির যে স্মরণ সভা দিল্লিতে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমরা সংগঠিত করি তালকুট্টা স্টেডিয়ামে। দিল্লির সবচেয়ে যে কি বলে ইন্ডোর স্টেডিয়াম, কানায় কানায় ভর্তি শ্রোতা। ইন্ডিয়া ব্লকের শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সব দলের নেতারা উপস্থিত, কেউ কেউ একাধিক। সবচেয়ে বড় দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, তারা ছিলেন, কথা বলেছেন। অখিলেশ যাদবের পার্টি, তার প্রায় সেকেন্ড ম্যান তিনি ছিলেন। ঠিক তেমনি ডিএমকে, এনসিপি, আরো বহু দল এক বাক্যে সবাই বলেছেন সীতারাম না হলে ইন্ডিয়া ব্লক হতো না। সীতারাম না হলে আজকে নরেন্দ্র মোদীকে 240-এ থামানো সম্ভব ছিল না, যে কোনোভাবে নিয়ে যেত। বলছেন তারা সিপিআইএম, তারা নিশ্চয়ই তাদের দলের আরেকজন নেতাকে জেনারেল সেক্রেটারির আসনে বসাবেন, কিন্তু সিপিআইএম যেমন সীতারামকে পাবে না, দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারও আরেকজন সীতারাম পাবে না। শুধু সিপিআইএম না, এদেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি, এরকম একজন নেতাকে আমরা হারিয়েছি, অনন্য নেতাকে। আরেকটা ঘটনা বলছি, পার্লামেন্টের, আমাদের পার্লামেন্টের দুটা কক্ষ, একটা রাজ্যসভা বলে আর একটা লোকসভা। রাজ্যসভা মানে হলো, এই লোকসভা মানে হলো সরাসরি যারা ভোট দিয়ে আমরা দিল্লিতে পাঠাই। এই গত দুটা ভোট না, 19-এর ভোট আর 24-এর ভোট না, এটা তো ভোটই না। আরেকটা হলো বিধানসভার সদস্যরা ভোট দিয়ে এক এক রাজ্য থেকে একজন দুজন করে এমপি পাঠান, তাদের মেয়াদ 6 বছর, এবং বিভিন্ন সময়েতে তারা যান পার্লামেন্টে। 275 জন রাজ্যসভাতে, এদের মেয়াদ একরকম না, অর্থাৎ সবার শুরু এবং শেষ একরকম না, বিভিন্ন সময়েতে। তো এই কারণে তাদের বিধায়ী সভা বা ফেয়ারওয়েল হয়, সব রাজ্যসভার ক্ষেত্রেতে হয়, অন্য সময়েতে হয়। ফেয়ারওয়েল বা বিদায় সভা মানে হলো এটা সাধারণ একটা দিন, কিন্তু যেদিন সীতারাম ইয়েচুরি এবং তার সাথে আরো কয়েকজন তাদের মেয়াদ শেষ হবে, সেদিন এরকম সভা করা হয়েছিল। আমাদেরও লোকসভা চলছে,
দেখি হুড়মুড় করে লোকসভার সমস্ত এমপিরা রাজ্যসভার গ্যালারিতে গিয়ে, এরকম উপরে গ্যালারি আছে দর্শক, ওখানে তো আমরা ভিতরে ঢুকতে পারি না, লোকসভার এমপি হলেও দর্শকের চেয়ারে গিয়ে বসতে হয়, ওটা দখল করে আছে। আমরাও গেছি। কেন এরকম আকর্ষণ? সেদিন সীতারামের সেদিন শেষ দিনে বিদায়ী সব সাংসদরা বক্তব্য রাখবেন, আর রাজ্যসভা সেখানে যে সমস্ত দলগুলো আছে তার নেতারা বক্তব্য রাখবেন, আর এই বক্তব্য শুরু করবেন রাজ্যসভার নেতা, মানে হলো সরকারের একজন সিনিয়র মন্ত্রী, প্রধানমন্ত্রীর পর তিনি বক্তৃতা শুরু করবেন। অরুণ জেটলি অর্থমন্ত্রী, তিনি ছিলেন রাজ্যসভার নেতা, তিনি বক্তব্য শুরু করলেন এই কথা বলে, আমার সবচাইতে অন্তরের বন্ধু, আবার সবচাইতে বড় রাজনৈতিক শত্রু, আজকে যে কজন সাংসদের বিদায় হবে তার মধ্যে সীতারাম ইয়েচুরিরও আজকে বিদায় হবে। কাল থেকে শুধু তাদের চেয়ার শূন্য হবে না, এই পার্লামেন্ট থেকে, রাজ্যসভা থেকে একজন উজ্জ্বল নক্ষত্র গত 12 বছর ধরে ভারতের সংসদকে, ভারতের গণতন্ত্রকে সমৃদ্ধ যিনি করে গেছেন, সীতারাম ইয়েচুরি তো কি মনমোহন সিংয়ের সরকার বা মোদী সরকারের প্রশংসার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু অরুণ জেটলি বলছেন, নরেন্দ্র মোদীর মন্ত্রী, গত 12 বছর প্রত্যেকটা ইস্যুতে এই পার্লামেন্টকে, ভারতের গণতন্ত্রকে আরো মজবুত, আরো শক্তিশালী করেছেন। এরকম একটা বলিষ্ঠ কণ্ঠস্বর থেকে এই হাউস তার বক্তব্য শোনা থেকে বঞ্চিত হবেন। বলছেন তিনি, আমি করজোড়ে প্রার্থনা করছি সিপিআইএম দলের প্রতি। সীতারাম ইয়েচুরি সিপিএম দলের জেনারেল সেক্রেটারি হলেও সিপিআইএম এমন একটা সুশৃঙ্খল পার্টি, সেই পার্টি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। সিপিআইএম তার মতাদর্শগত এবং তার দলের শৃঙ্খলাগত অবস্থান থেকে যে কোনো সিদ্ধান্ত যৌথভাবে গ্রহণ করে তারপর এটা কার্যকরী করে। কাজে সিপিআইএম, যদি সীতারামকে আমরা বলি, সীতারাম এককভাবে ডিসিশন নেবেন না, আমি জানি। এই জন্য সিপিআইএম দলের উদ্দেশ্যে বলছি, এই দেশের 144 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সিপিএম তো 2 বারের বেশি রাজ্যসভাতে এমপি করে পাঠায় না, সীতারামকে আরেকটা টার্ম দেওয়া হোক। তারপরে বলছেন সীতারাম ইয়েচুরি নির্বাচিত হয়ে গেছেন পশ্চিমবাংলা থেকে। পশ্চিমবাংলাতে আমাদের একজন এমএলএও নেই। সিপিএম সীতারামের নাম প্রস্তাব করবেই বা কে? সমর্থন করবেই বা কে? অরুণ জেটলি এটাকেই বলছেন, না, আমি কোনো সিপিএমকে খাটো করার জন্য বা তাচ্ছিল্য করার জন্য বলছি না, আমি জেনে শুনে বলছি। সীতারাম, সিপিআইএম যদি মনে করে আমাদের আবেদন, এটা অরুণ জেটলির আবেদন না, গোটা হাউজের আবেদন, বিজেপি শাসিত যে কোনো রাজ্য থেকে যেখানে এরকম শূন্যপদ আছে সেখান থেকে আমরা সীতারামকে পার্লামেন্টে পাঠাবো। আমি কথাটা বললাম এই কারণে যে কমিউনিস্ট পার্টি হয়েও, আমরা কমিউনিস্ট পার্টি করে বলেই সাময়িক হয়তো বা কেউ আমাদেরকে
একঘরে করে রাখতে চায়, অচ্ছুত করে রাখতে চায়। কিন্তু কমিউনিস্টরা যদি তার সেই জনমুখী ভূমিকা পালন করতে পারে, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, সাময়িক কেউ কেউ আমাদেরকে ভুল বুঝতেই পারে, বুঝেও একটা সময় গিয়ে এই কমিউনিস্ট সকলের কাছে অপরিহার্য হয়। কমরেড সীতারাম ইয়েচুরি সেই জেএনইউর ছাত্রনেতা, জেএনইউর ছাত্র সংসদের সভাপতি, এসএফআই এর প্রেসিডেন্ট, সিপিআইএম এর সাধারণ সম্পাদক এবং সাংসদ, সব ভূমিকাতেই সিপিআইএমকে, আমাদের মতাদর্শকে, এবং সিপিআইএম এটা গোটা দেশের দেশপ্রেমকে, দেশকে আরো শক্তিশালী করার ক্ষেত্রেতে সিপিএম যে অন্যের থেকে আলাদা, তিনি এই উদাহরণ রেখে গেছেন, আমাদের সকলের কাছে প্রণিধানযোগ্য। আমি এখন যে ইস্যুতে আসতে চাইছি সেটা হলো, কেন আমাদের এই সিদ্ধান্ত যে না সীতারামের স্মরণে 1 মাস ব্যাপী সারা দেশে আমরা এরকম সভা করব। এই যে আজকে ভারতীয় জনতা পার্টি, আমাদের যে 24তম পার্টি কংগ্রেস হয়ে গেল গত এপ্রিলে মাদুরাইয়ে, সেখানে আমাদের সংগঠন আমরা কিভাবে আগামী দিন আরো শক্তিশালী করব, এগুলো নিয়ে পার্টির ব্রাঞ্চ থেকে রাজ্য তার নানা সিদ্ধান্ত আপনারা শুনছেন, কার্যকরী করার জন্য আপনারা অংশগ্রহণ করছেন। তারপর দেশের বর্তমান পরিস্থিতিতে বিজেপি সম্পর্কে, আরএসএস সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, তার সাথে অন্যান্য বুর্জোয়া দল কিন্তু গণতান্ত্রিক, এ রাজ্যে কংগ্রেস দল, হ্যাঁ ঠিক, গত 77-78 বছরের আমাদের দেশের সংসদীয় জীবনে বা 52 সালের পর যখন নতুন সংবিধান অনুযায়ী আমাদের এই লোকসভা, বিধানসভা, এডিসি, পঞ্চায়েত ইত্যাদি শুরু হয়, তার বিগত 70 বছরেই এই রাজ্যের মধ্যে কংগ্রেসের সাথে আমাদের লড়াই করতে হয়েছে। সেই কংগ্রেস তারা দীর্ঘদিন সরকারে ছিলেন। কংগ্রেস অবশ্যই তার যে অর্থনৈতিক বা অন্যান্য নীতি, এটা আমরা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা যেরকম নীতি আমরা বা যেরকম সমাজ গড়তে চাই তার অনুসারী না, শ্রেণীগত দিক থেকে আমরা তার বিপরীত, ছিল, আছে এবং থাকবে। কিন্তু এরকম পরিস্থিতিতে সারা দেশের ভিত্তিতে বা রাজ্যের ক্ষেত্রেতেও তাদের সাথে আমাদের অবস্থান কি হবে, এগুলি মূল্যায়ন হয়েছে আমাদের পার্টি কংগ্রেসে, এবং সব মূল্যায়ন শেষে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি সেটা হলো আরএসএস, বিজেপি তার যে বিষাক্ত ফনা, তার যে বিষাক্ত কার্যকলাপ, এটা গত লোকসভাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হয়ে কিছু দুর্বল হলেও তারাই এখনো সবচেয়ে বড় শত্রু, এবং এই শত্রুকে মোকাবেলা করা না গেলে আমাদের যে মূল লক্ষ্য সমাজ পরিবর্তন, এটা তো দূরস্থ। দেশের যে
গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছিল, এটা আজকে অনেক দুর্বল, এটাকে আরো দুর্বল করে খান খান করে ফেলবে আরএসএস বিজেপি। এবং এই আরএসএস বিজেপি তারা একসময় আমরা বলতাম আধা ফেসিস্ট বা ফেসিস্ট সুলভ, এখন তারা শুধু আধা ফেসিস্ট বা ফেসিস্ট সুলভ এই বৈশিষ্ট্যের মধ্যে, চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের মানুষ যখন ক্রমশ জাগছে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ হো না, মোদিকে থামানো যায় এই বিশ্বাস অর্জন করছে, প্রমাণ করে দেখিয়েছে। এবং বিহারের কথা শুনেছেন আপনারা, পত্রপত্রিকায় দেখছেন। এই শয়তান তার টিকে থাকার জন্য লক্ষ্যে পৌঁছানো তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্র কায়েম করার স্বার্থে আরো জঘন্যতম পথে তারা যাবে, আরো বেশি ব্যাপকতর জনবিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী ভূমিকা নেবে। এই সাম্প্রতিক কালেই রাষ্ট্রীয় এবং রাজ্যের ক্ষেত্রে আমরা তার কতগুলো নমুনা দেখছি। বিহার একটা, আমি নতুন করে ব্যাখ্যা করলাম না। প্রায় এই বিহারের এই চক্রান্ত চলাকালীন সময়েতে বিহারে আপাতত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কিছুটা রক্ষা হবে, কিন্তু সবটা রক্ষা হবে কিনা, হলো কিনা ভবিষ্যৎ বলবে। কিন্তু যেটা করতে চেয়েছিল 65 লক্ষ ভোট চুরি করে, ভোট বন্দি করে, এটা থমকেছে, একটু বাধাপ্রাপ্ত হয়েছে। এদের বিষদাঁত চিহ্নিত হয়েছে, মানুষ বুঝতে পেরেছে কেন নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করানো। আগামী দিন বিহারে কতটুকু এটাকে তারা কাজে লাগাতে পারে দেখা যাবে। এবং আমাদের আশা বিহারে আর তাদের সেই চক্রান্ত কাজে লাগবে না। কিন্তু একই সাথে আমরা দেখেছি গত পার্লামেন্টের বাদল অধিবেশনে, বর্ষাকালে বিধানসভা বা পার্লামেন্ট যে অধিবেশন হয় এটাকে বলা হয় বর্ষা সেশন বা বাদল সেশন। গত বাদল সেশনে খুব যে কায়দা করতে পেরেছে তা না, রাজ্যসভা লোকসভা বারবার মুলতবি হয়েছে। গোটা বিরোধী দল এককাট্টা হয়ে, শুধু ইন্ডিয়া ব্লক না, বিজেপিকে পরোক্ষভাবে আরো কয়েকটা দল তারা সহযোগিতা করে আসছে গত 10-11 বছর ধরে। এরা হলো উড়িষ্যার বিজু জনতা দল, লোকসভাতে তাদের একজন এমপিও নেই এখন, রাজ্যসভাতে কিছু আছে। আর হলো তেলেঙ্গানাতে ভারত রাষ্ট্র সমিতি, আগে নাম ছিল তেলুগু রাষ্ট্র সমিতি। তারা নিজেরা এনডিএ ভুক্ত না, বিজেপিকে গালিগালাজও করে। কিন্তু গত 11 বছর নরেন্দ্র মোদী, অমিত শাহর যাবতীয় সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এই জাতীয় সমস্ত কার্যকলাপে তারা পরোক্ষে সাহায্য করে এসছে। আবার নিজেদেরকে বলে আমরা বিজেপির সমর্থক না। এই বাদল অধিবেশনে তারও এক কাট্টা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া ব্লকের সাথে। এবং গতকাল যে উপরাষ্ট্রপতির ভোট হয়ে গেল, সেখানে ইন্ডিয়া ব্লক প্রার্থী দিয়েছে একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে। এই প্রার্থী জিতবে এই আশায় প্রার্থী দেওয়া হয়নি। কিন্তু বিজেপির রাজনীতির প্রতিবাদ স্বরূপ দেশের বর্তমান পরিস্থিতিতে
বিজেপির চরিত্রকে আরো কিভাবে খুলসা করা যায়, এটাও রাজনৈতিক একটা লড়াই। এবং গতকাল যে ফল বেরিয়েছে, এটা তো বিজেপির প্রার্থী এনডিএর প্রার্থী জিতবেনই আমরা জানতাম, সবাই জানে, তারাও জানে। কিন্তু গতকালের ভোটের যে গণনা বেরিয়েছে, এতে দেখা গেছে শুধু ইন্ডিয়া ব্লক না, তার বাইরেও আরো ভোট পেয়েছে তারা। আর অনেকে আবার ইন্ডিয়া ব্লককে ভোট না দিলেও এনডিএ কেও ভোট দেয়নি, এরা অ্যাবস্টেইন, অর্থাৎ তারা নিরপেক্ষ থেকেছে ভোট না দিয়ে। এটাই প্রতিবাদ। তো এই বাদল অধিবেশনে অমিত শাহ নরেন্দ্র মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ, যিনি দেশের বর্তমান যাবতীয় রাজনৈতিক সর্বনাশ কাণ্ড ঘটাচ্ছে, তার এক বড় কাণ্ডারি একটা বিল এনেছে। বিল কি? যদি কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সাথে প্রধানমন্ত্রীর নামও লাগিয়ে দেওয়া হয়েছে, তারা গ্রেপ্তার হন, 30 দিন হওয়ার পর 31 দিন যদি জেল থেকে বেরোতে না পারেন, জামিন না পান, অটোমেটিক আপনা আপনি তার পথ চলে যাবে। এবং গদি মিডিয়া, রাষ্ট্রযন্ত্রের হাতে সমস্ত প্রচারের মুখ তাদের, টেলিভিশন শুধু না, পত্রিকা শুধু না, সোশ্যাল মিডিয়া, কি সুন্দর ব্যাখ্যা। আরে একজন অপরাধী মন্ত্রী, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে জেলে যাবে, দেশ বিদেশের লোকের কাছে আমাদের সম্মান থাকবে কিনা? তো কলঙ্ক। কাজে মন্ত্রীর চেয়ারে থেকে, মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে জেলে যাওয়া, এটা দেশের রাজনীতিকে মাথা হেড করাবে। কাজে 31 দিনের দিন তার পথ চলে যাবে। গত কয়েক বছর আমাদের অভিজ্ঞতা কি? দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে গ্রেপ্তার করে একটা মিথ্যা অজুহাতে মাসের পর মাস জেলে রেখেছে। তার আরো কয়েকজন মন্ত্রীকে প্রায় এমন সমস্ত অভিযোগ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিতে পারে না, কিন্তু বছরের উপর জেলে পচিয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকেও মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। কই, তাদের বিরুদ্ধে তো একটা অভিযোগ দাঁড় করাতে পারেনি। এরকম আরো অনেকের। আবার দেখা গেছে এরকম কোন দলের এমপি বা মন্ত্রী যদি জেলে যায়, সে যদি তলে তলে যোগাযোগ করে বিজেপির সাথে, তার বিরুদ্ধে আর ওয়ারেন্ট থাকে না, তার বিরুদ্ধে কেস থাকে না, সব ওয়াশিং মেশিনে সাফ হয়ে যায়। তাহলে কেন বিলটা আনলো? এই বিলটা একেবারে খুব সহজতর বিল না। নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং পেছন থেকে এই বিজেপির রাজনীতিকে যারা দক্ষ বাজিকরের মতো পুতুল যারা নাচাচ্ছে, তারা দেখছে আগামী দিনগুলোতে বিগত তিনটা নির্বাচন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, বড় লোকের কালো টাকা, একচেটিয়া পুঁজির কোটি কোটি টাকা, এগুলো খরচ করে, তাও ভোট ভাগ করে। এই যে 2019-এ কত ভোট পেয়েছে বিজেপি? মাত্র 36.6%।
তার সহযোগীরা আরো ৬-৭%। কিন্তু বিজেপি ভোট পেয়েছে ৩৬.৬%। তার মানেটা কি? ৬৪% মানুষ, ১০০ জনের মধ্যে ৬৪, আর এনডিএ হলে পরে আরেকটু কম ৬০% মানুষ এই এনডিএ কে ভোট দেয় নাই। তৃতীয়বারে ক্ষমতা আসলেও এই ভারতবর্ষের মধ্যে ১০০ জন মানুষের ভিতরে ৬০ জনই হলো এনডিএর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এরা যতই বলুক এরা ক্ষমতায় এসছে, ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে পাঠানোর জন্য ভোট দেয়নি। কিন্তু কিভাবে? ভোট ভাগ। ত্রিপুরাতে যেমন 2023-এর বিধানসভা, বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছে? ৩৫। আইপিএফটি 1%, 39% মাত্র ভোট পেয়েছে। 61% ভোট বলেছে যে না, বিজেপি সরকার না আসুক, কিন্তু তারাই সরকারে গেছে। ভোট ভাগাভাগি ভারতীয় রাজনীতির খেলা। এখানে কালো টাকা, ভয়ভীতি প্রদর্শন, ভীষণ ডকুমেন্টের মতো প্রলোভন, এই সমস্ত করে ওরা জিতছে। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহরা দেখছে যে না, 3 বার জিতলাম, 4র্থবারে তো এটাও ধরে ফেলবে। 2024-এর লোকসভা ভোটে যেরকম ভাবে অযোধ্যাতে জিততে পারল না, এখন রাহুল গান্ধী একেবারে হাতে কলমে মহারাষ্ট্রের একটা লোকসভা কেন্দ্রে কিভাবে জালিয়াতি করেছে সারা দেশকে দেখিয়ে দিয়েছে। কোন বুথে, কোন বিধানসভা কেন্দ্রে। ভারতের নির্বাচন কমিশন, জ্ঞানেশ মিশ্র, মোদী অমিত শাহর 1 নম্বর চেলা, এই চেলাকে দিয়ে বহুত হুমকি টুমকি দেওয়ানো হয়েছে। বলছে 7 দিনের মধ্যে যদি রাহুল ক্ষমা না চায়, এফিডেভিট দিয়ে তার বক্তব্য পেশ না করে, স্পষ্ট বলেনি কিন্তু ইঙ্গিতটা এরকম, রাহুলের সাংসদ পদ খেয়ে ফেলবে, তার বিরোধী দলের নেতা থাকবে না। 7 দিন টাইম দিয়েছে। আজকে তো 1 মাস চলে গেল, কই তার 7 দিন তো আসে না। রাহুল বলছে মাত্র তো আমি অ্যাটম বোমা ফাটিয়েছি, হাইড্রোজেন বোমা অপেক্ষা করছে। বলছে এই যে 240টা আসন জিতেছে বিজেপি, তার মধ্যে 49টা আসন আছে ওই কর্ণাটকের মতো এরকম জালিয়াতি করে জিতেছে, ইনক্লুডিং বারাণসী, যেখান থেকে নরেন্দ্র মোদী জিতে এসেছেন, সেখানেও তিনি হেরেছেন। সেদিন যেদিন ভোট গণনা হয়, 7ম রাউন্ড অবধি মোদী পেছনে। 7ম রাউন্ডের পরে যখন আরো তার ভোট কমতে শুরু করলো, হঠাৎ করে আর ওয়েবসাইটে দেখানো হয় না, আর গতি প্রকৃতি দেখানো হয় না। সন্ধ্যাবেলা হঠাৎ করে প্রচার করে দিল মোদী জিতেছে। বলছে এটাও প্রমাণ হবে। আজকে থরহরি কম্প শুরু হয়েছে বিজেপির অভ্যন্তরে। কাজেই তাহলে টিকে থাকতে গেলে পরে নতুন অস্ত্র দরকার। সে অস্ত্র হলো যে আইন পাশ করতে চেয়েছিল গত অধিবেশনে। এই আইন যদি পাশ করাতে পারে, তাহলে যে কোনো ঠুনকো অজুহাতে, প্রমাণ ছাড়া বিরোধী দলের রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবে, নেতাদের গ্রেপ্তার করবে, এমপিদের গ্রেপ্তার করবে, এমএলএদের গ্রেপ্তার করবে, আর 30 দিনের পর 31 দিন হয়ে গেলেই তো তার মেম্বারশিপ খারিজ।
কি ভয়ঙ্কর! আমাদের পার্টি কংগ্রেস এটাকে বলেছি আমরা নয়া ফেসিবাদী চেহারা, নয়া ফেসিবাদী বৈশিষ্ট্য নিয়ে। শুধু ফেসিস সুলভ ত্রিপুরাজ্যে যেরকম ভাবে বুথ রিগিং, ছাপ্পা ভোট, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, মিছিল রুখে দেওয়া। আজকেও আমি দেখেছি এই যে নাইলাহাবাড়িতে 50-60 জন যে আমাকে আটকালো, আমি গাড়ি থেমেই দেখলাম যে না, এদের চেহারার মধ্যে তো কোনো এরকম জঙ্গিপনা নাই। দরে ফোড়ে আনতে হয়েছে, কিছু লোক আসতেই হয়েছে, হয়তো বলেছে আইও এলাকার মজুরি 2 মজুরি করে দেওয়া হইব। অয়ে মানুষ পূজার সামনে যদি পাইয়া যায়, 2-4 জন যুবক শুধু লাভ দে আর কেউ স্লোগান দেয় না। আমি বললাম বাবা চুপ থাকো, আমার পুলিশকে বলেছি চুপচাপ থাকো, 10 মিনিট থাকলে এরাই ছেড়ে দিব। কেন এগুলো? এটা মনে করার কারণ নেই। ধলাইয়ের বিজেপি, আমবাসার বিজেপি করিয়েছে। আজকে রাজ্যের বিজেপি, দেশের যে বিজেপির নেতৃত্ব, তারা দেখছে যে আজকে বিহারে এসআইআর নিয়ে আর ত্রিপুরাজ্যের মধ্যে গত 7.5 বছরে যে দুর্নীতি এবং আরো ঘটনা ঘটছে, ক্রমশ বিজেপি এবং তার সহযোগীদের, তার সমস্ত গুমটা বলেন, উড়না বলেন, পাগড়ি বলেন, মুখোশ বলেন, সব খুলে যাচ্ছে। ওই দেখলেন তো গতকাল একই সময়েতে দিল্লিতে যন্তর মন্তরে। ইতিমধ্যে বোধহয় প্রদ্যুৎ মাণিক্য কিশোরের বক্তব্য অনেকে শুনেছেন। কি বলছে যে 21 সালের এডিসি ভোটে বলেছিল 6 তারিখ ভোট होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाएंगे, ग्रेटर त्रिपुरा लैंड लाएंगे। एडीसी ভোটে জয় করেই তিনি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করবেন। বুবাগরা মোদি যেমন বলে, মোদি হে তো মুমকিন হে, বুবাগরা হে তো মুমকিন হে। বুবাগরা যা বলে তা করে। ত্রিপুরা ল্যান্ড না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। 21 গেল, 22 গেল, 23 গেল, 24 গেল, 25, এই 4 বছরে গত লোক বিধানসভাতে বলল 1 লাস্ট ফাইট। বিধানসভাতে কিন্তু ত্রিপুরা মথা আমরা সরকার করব বলে ভোট চাইনি, বা ত্রিপুরা মথা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে নামাবো এ বক্তৃতাও করেনি। হ্যাঁ, সিপিএম এর বিরুদ্ধে নানাভাবে সিপিএম বিরোধিতা তো ছিলই, কিন্তু বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসতে দেব না এই কথা কোথাও বলেনি। নিজেরাও বসবে এটাও বলেনি। কি বলেছে? 1 লাস্ট ফাইট। ত্রিপুরা, এটা আমবাসা হোক বা রাইমা ভ্যালি, এটা করমছড়া হোক বা ওই চণ্ডীপুর বা ধর্মনগর বা সাবরুম, যেখানেই হোক, 20টা ট্রাইবাল রিজার্ভ সিটে ঠিক আছে, 13টা সিটে জিতেছেও। আরো কিছু সিটে যদি এরকম ভোট ভাগাভাগি করতে পারতো হয়তো বা জিততে পারতো হয়তো বা, কিন্তু 20টার বাইরে আরো 22টা সিটে প্রার্থী দিয়েছে। কি উদ্দেশ্যে? এখানে তো সেই 22টা সিটে যদি যা ট্রাইবেল সমস্ত ভোটার, এরা যদি সবাই ত্রিপুরা মথাকে আনারস চিহ্নে ভোট দিলেও এই 22টা সিটের মধ্যে কোনোটাতেই জেতার কথা না। কিন্তু কেন প্রার্থী দিল এবং স্লোগান কি দিল? 1 লাস্ট ফাইট। অর্থাৎ ত্রিপুরা মথার পক্ষে সেই ধর্মনগর হোক বা কদমতলা
আমবাসা হোক বা রাইমা ভ্যালি, যদি দেখা যায় তিপ্রাসা ভোট বেশিরভাগ মথা পেয়েছে, আনারস চিহ্নে গেছে, তাহলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অটোমেটিক হয়ে যাবে। ইঙ্গিত দিয়েছে, দিল্লির সাথে আমার কথা হয়েছে, চুক্তি হয়েছে যে ত্রিপুরা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ট্রাইবেল তোমার পক্ষে, তুমি এটা এই ভোটের মধ্যে এটা ফলিয়ে দেখো, করিয়ে দেখো, দেখাও। এই জন্য স্লোগানটা হলো ওয়ান লাস্ট ফাইট, তার অর্থ হলো এটাই। নাহলে তো লাস্ট ফাইটের পরে আবার ফাইট কেন? আবার এখন বিধানসভাতে লাস্ট ফাইট করার পরে আবার লোকসভা দাঁড়ায় কেন? নিজের বোনকে দাঁড় করায় কেন? দিল্লি যায় কেন? তো ফাইট তো হওয়ার কথা না এখন। এরপরে কি স্লোগান দিয়েছে? কনস্টিটিউশনাল সলিউশন। এরপরে গত মার্চে 2 তারিখে দিল্লিতে চুক্তি হলো, এরা নাম দিয়েছে তিপ্রাসা চুক্তি। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। এই তিপ্রাসা চুক্তির মধ্যে ত্রিপুরা ল্যান্ডও নেই, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডও নেই, ওয়ান লাস্ট ফাইটও নেই, সংবিধানের 125তম সংশোধনীও নেই, এডিসির হাতে অধিক অর্থও নেই, ডাইরেক্ট ফান্ডিং কিছুই নেই। ককবরককে 7ম তপশিলে অন্তর্ভুক্তি করার দাবিও নেই। বিলেস কমিটিতে ভোট হয় না গত 6-7 বছর, এটাও নেই। বলছে সব আছে। 6 মাসের মধ্যে এগুলো কার্যকরী হয়ে গেলে পরে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে। আজকে 18 মাস ভারতীয় জনতা পার্টি কুইশারের মতো, আখের মতো খেয়ে শুভ্রা করে ঠেলে ফেলে দিয়েছে। এখন দিল্লিতে গিয়ে এরা দলবল নিয়ে বসে থাকে, গিয়ে 10 দিন 15 দিন বাদে অমিত শাহ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য একটা চা খাওয়ার জন্য ডাক দে, কোনো কথা শুনে না। ওইখান থেকে ফিরে এসে এখানে হম্বিতম্বি করে না। এখন তারা মন্ত্রিসভার সদস্য 2 জন মন্ত্রী, অনিমেষ এবং ঋষকেতু, তাদের আরো 11 জন এমএলএ, গত 2.5 বছরে বছরে 3-4 বার বিধানসভার অধিবেশন হয়, একবারের জন্য কেউ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা ত্রিপুরা ল্যান্ডের কথা উচ্চারণ করে না। কিন্তু গতকাল কি বলেছে দিল্লিতে? কি বলেছে? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নাই, ত্রিপ্রাসা অ্যাকর্ড নাই, এডিসির ভোট নাই, এডিসিতে কেন এখন কর্মচারীরা বেতন পায় না, পেনশন পায় না, এই বক্তব্য নাই। সামনে উৎসব, এই গন্ডাছড়া, লংথরাই বেলে, শাখান শেরমন, এখানে অভাব। কেন এডিসি বা রাজ্য সরকারের কোনো সেখানে কাজ নাই? এই সমস্ত কোনো ইস্যু নাই। এডিসি যে সামান্য টাকা আছে, এই টাকা নিয়ে তারা দিল্লি হিল্লি সমস্ত ঘুরে বেড়ায়। এখন দিল্লি কাশ্মীর সব ঘুরে ফেলে, দেশে ঘুরতে ঘুরতে এদের পেট ভরে গেছে, এখন বিদেশে যাওয়া শুরু করেছে। লন্ডনে গেছে কিছুদিন আগে, এখন নাকি আবার সুইজারল্যান্ডে যাবে। ত্রিপুরাসা উন্নয়ন। আর গতকাল কি বলছে? আমি আগরতলার মালিক, আমি তেলিয়ামুড়ার মালিক, আমি কাঞ্চনপুরের মালিক। হ্যাঁ, সেই অর্থে আমরা প্রত্যেক নাগরিকই, প্রদ্যুৎ মাণিক্য কিশোর কেন, আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের মালিক আমরা। সে অর্থে যদি বলা হয় আমরা এই দেশের নাগরিক হিসাবে, এটা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, কাজে সারা দেশ আমাদের। সে দেশ তোমার হলে আমারও, আমার হলে তোমারও।
এতে কোনো বিরোধ নেই, কিন্তু কি বলছে দিল্লিতে গিয়ে সিপিআইএম নাকি তার প্রয়াত পিতা কিরিট বিক্রম মানুষকে টুক টুক করে নাকি মেরে ফেলেছে। দেশে আইন আছে তো? যদি সিপিআইএম যদি এই ত্রিপুরাজ্যের রাজবাড়ির কোনো সন্তান কিছু রকম মেরে ফেলে, দেশে আইন নাই, কানুন নাই? এই কথা তো তার মা বিভু কুমারী দেবীও কোনোদিন বলেননি। কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর যতদিন জীবিত ছিলেন তিনিও তো বলেননি। বরঞ্চ আমি বলবো, আমি যখন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলাম, প্রত্যেক বছর 26শে জানুয়ারিতে আমরা ট্রাইবাল সর্দারদের দিয়ে নিয়ে এসে আগরতলাতে আমরা 26 জানুয়ারি রাতে বুশ সভা আমরা দিই, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়। প্রয়াত কিরিট বিক্রম মাণিক্য কিশোর তিনি প্রাক্তন একজন সাংসদ হিসাবে তাকেও আমন্ত্রণ করা হয়, তিনি আসতেন, আমাদের মঞ্চে বসতেন, बोलते আমাকে, जितन बाबू आप बहुत अच्छा काम कर रहा है। वामफ्रंट गवर्नमेंट हमारा ट्राइबल के लिए ये रिमोट एरिया में स्कूल खोला है, रास्ता किया है। अभी सरकारी नौकरी में भी बहुत सारे लोग ट्राइबल ऑफिसर আমাকে বলতেন আমার পিচ্ছা প্রিয়ে আচ্ছা কাম কর রা হ্যায়, কিন্তু বলেননি তো জিতেন বাবু আপনার সরকার তো আমাকে মেরে ফেলছে, সিপিএম কে আমাদের মেরে ফেলছে। বরঞ্চ সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর তিনি কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ হয়েও, রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হয়েও তিনি আমাদের দ্বারা সেরকম একজন প্রবীণ ব্যক্তিত্ব, প্রবীণ নাগরিক, প্রবীণ একজন প্রাক্তন সাংসদ হিসাবে সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আর কালকে গিয়ে বলেছেন সেখানে সিপিএম নাকি তার বাপকে মেরে ফেলেছে। সিপিএম এর সময়তে নাকি এ রাজ্যে বিরোধী বিদেশি অনুপ্রবেশ করিয়ে ট্রাইবেলদের নাকি কোণঠাসা করেছে। ইতিহাস পড়ুক। আমি আহ্বান জানাবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমার বক্তব্য যাবে, তারা দেখুক, শুনুক। আমি আহ্বান জানাবো, ইতিহাস খতিয়ে দেখুক। 1931 ইংরাজি থেকে, তখন বীর বিক্রম মাণিক্য বাহাদুর তারও পিতৃদেবরা শাসন করতেন। আমাদের রাজ্যের সেন্সাস রিপোর্ট আছে 1931, 1941, 1951, 1961, 1971, 1981। দেখুক এ রাজ্যে অনুপ্রবেশ, এটা শুধু ত্রিপুরা বলে নয়, এটা সারা পৃথিবীতেই এক দেশের মানুষ আরেক দেশে খাদ্যের সন্ধানে, কাজের সন্ধানে এক জায়গাতে আরেক জায়গায় যায়। হ্যাঁ, তারপরে নতুন দেশ হওয়ার পর, নতুন আইন হওয়ার পর একটা সীমানা হয়, সীমানাতে কাঁটাতারে বেড়া হয়। খতিয়ে দেখুক। বামফ্রন্ট শাসন করেছে 1978 থেকে 88, তারপর 93 থেকে 2017 পর্যন্ত। সবচেয়ে বেশি সেন্সাসে যদি কম লোক সংখ্যা বেড়ে থাকে এই সময়তে, বামফ্রন্ট শাসনকালেই জনসংখ্যা বৃদ্ধি কম হয়েছে। দুটো কারণ। একটা কারণ হলো শিক্ষা চেতনা। এক সময়তে যাদের ঘরে, আমার ঘরেই আমার বাবা মা, আমি সহ, আমার বাবা সন্তান, 12 সন্তান আমাদের, যদিও 4 জন মারা গেছে জন্মেই।
4 ভাই 4 বোন আমরা, কিন্তু সেই বাবা মা যার ঘরে 12 সন্তান, আমি তার ঘরের দ্বিতীয় ছেলে। আমার মাত্র 2 জন মেয়ে, আমার ছোট ভাই 2 জন মেয়ে, আমার তৃতীয় ছোট ভাই তারও 2-3 সন্তান। কেন? শিক্ষা, পরিবার ছোট করো। আরেকদিকে হলো বামফ্রন্ট সরকার সময় এসে কাঁটাতারে বেড়া করে অনুপ্রবেশ বন্ধ করেছে, আর ওখানে গিয়ে আঙ্গুল তুলছে সিপিএমই হলো সব এনেছে। তো আজকে এই মোদি অমিত শাহরা তাদের রাজনীতিকে থাকার জন্য নতুন স্লোগান হিন্দু খতরা মে হ্যায়। সমস্ত ক্ষেত্রেতে হিন্দু, মুসলমান, ট্রাইবেল, বাঙালি ইত্যাদি ইত্যাদি করে আজকে বিভাজন রাস্তা দিয়ে টিকে থাকা। ভারতবর্ষে 144 কোটি মানুষের মধ্যে শতকরা 80 জন হিন্দু। হিন্দু রাষ্ট্রপতি, হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী, হিন্দু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হিন্দু সেনাপতি, অফিসারদের মধ্যে শতকরা 98 জন হিন্দু। সিভিল অফিসার হোক বা পুলিশ অফিসার, আর্মি অফিসার, সেই রাষ্ট্রে যদি হিন্দু খতরা মে হ্যায়, হিন্দু বিপদে থাকে, তা তুমি ব্যর্থ। এটা মোদি অমিত শাহর ব্যর্থতা। কেন তুমি মিছিমিছি মুসলিমদেরকে, সংখ্যালঘুদেরকে তুমি দায়ী করছো? এই কার্ড ত্রিপুরাতে খেলা হচ্ছে। ওখানে গিয়ে বলছেন বিদেশি হটাও, পাহাড়ে গিয়ে বলছে 49 ইংরাজির পরে যারা এসছে তার নাতি পুতি সবাই, হ্যাঁ ত্রিপুরার যে অনুপ্রবেশ হয় না কথা বলছি না, অনুপ্রবেশ আটকাও, বিদেশি চিহ্নিত করে 1971-এর ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী চিহ্নিত করো, ব্যবস্থা গ্রহণ করো। কে করবে? ভারত সরকার। এডিসি তো করবে না। এই স্লোগান তুলে এখন তাতানো হচ্ছে, আর এই তাতানোতে আরেক দল নেমে যাচ্ছে, আমরা বাঙালি ইত্যাদি শক্তিগুলো। একটা নতুন পরিবেশ তৈরি করা। বিজেপি তামাশা দেখছে, একটা কথা বলছে না। মানিক সাহা, রতনলাল নাথ, বিপ্লব কুমার দেবরা আমরা বাঙালির বিরুদ্ধে কোনো কথা বলছে না। মথার এরকম ধ্বংসাত্মক রাজনীতি, মথার মন্ত্রী, এমপি এরা রাস্তায় নেমে পরিস্থিতি গুলাটে করছে, বলছে না। কি উদ্দেশ্য? কি এই ত্রিপুরাজ্যে যদি আগামী দিন বামপন্থীদের যদি আটকাতে হয়, তাহলে এরকম একটা বিভাজনে খেলা খেলতে হবে। ট্রাইবেল বাঙালির নামে সাময়িকের জন্য হলেও 2টা শিবির তৈরি করতে হবে। এই খেলা চলছে। কমরেড সীতারাম ইয়েচুরি তিনি যখন মাত্র পলিট ব্যুরোতে যাননি তখনও, সেই 1993 ইংরাজিতেই এই আরএসএস যে এরকম ভাবে বিজেপিকে দিয়ে সরাসরি এবং কোথাও টিপ্রামথা, আইপিএফটি, আমরা বাঙালি, আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন শক্তি, এদেরকে দিয়ে এই খেলা খেলানো হবে। 1993 একটা বই লিখেছেন, এই বইয়ের নাম হলো হোয়াট ইজ হিন্দু রাষ্ট্র। এই হিন্দু রাষ্ট্রের সাথে হিন্দু ধর্ম, সনাতন প্রথা, আমাদের ঐতিহ্য, এগুলার কিচ্ছু সম্পর্ক নেই। তাদের হিন্দু রাষ্ট্র হলো ভাগ করো, শাসন করো, ব্রিটিশরা যেরকম করেছে এইভাবেই। কোথাও সরাসরি আরএসএস বিজেপি, কোথাও টিপ্রামথা, আইপিএফটি, আমরা বাঙালি, এই সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিকে দিয়ে এই কাজগুলো তারা করাচ্ছে। কাজে আমাদের সাবধান থাকতে হবে। কখন বলেছে 1993? তখনও অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়নি, নরেন্দ্র মোদীও তখন হয়েছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন।
সেরকমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করবে এরকম হয়নি, কিন্তু বলেছেন যে না, এই আরএসএস বিজেপি সম্পর্কে যদি সতর্ক না হওয়া যায় তাহলে সমূহ বিপদ আসবে। এই বিপদ আজকে আমাদের সামনে। কাজেই কমরেড সীতারাম ইয়েচুরিকে স্মরণ করা শুধু ফুলমালা দেওয়া নয়, আমরা কমিউনিস্টরা আরও অনেকেও এরকম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করেন। কেউ কেউ মনে করেন যে না, তার আত্মার শান্তিতে পরলোকে যাতে আরামে থাকেন তার জন্য। আমরা এইসবে বিশ্বাস করি না, বা যারা বিশ্বাস করে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, এটা যার যার ব্যাপার। কিন্তু আমরা বিশ্বাস করি যে ব্যক্তি, তার কোনো আত্মা থাকে না, ব্যক্তি ফিরে আসে না, কিন্তু সেই ব্যক্তি বেঁচে থাকে কিভাবে? তার জীবন শৈলী, জীবন আদর্শ, সমাজের জন্য যে অবদান রেখে গেছেন কমরেড সীতারাম ইয়েচুরি, ছাত্র নেতা, পার্টি নেতা, সাংসদ, সিপিআইএমের জেনারেল সেক্রেটারি হিসাবেও শুধু সিপিআইএমের কাছে গ্রহণযোগ্যতা না, তার চেয়েও বেশি অন্য দলের কাছে গ্রহণযোগ্যতা। এই যে স্মরণ সভায় সীতারাম, এই মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের প্রেসিডেন্ট এবং রাহুল গান্ধী বারবার বলেছে সীতারাম না হলে পরে ইন্ডিয়া ব্লক হতো না, সীতারামের জন্য সম্ভব। কাজে সেই সীতারামের জীবন আদর্শ, আরএসএস বিজেপি সম্পর্কে যে সতর্কতা জারি করে গেছেন, আমাদের পার্টি সমস্ত স্তরে, আমি কুর্নিশ জানাচ্ছি আজকে জেলা কমিটিকে, এইভাবে যদি নামতে পারেন, গত 7.5 বছর যে পরিস্থিতি তৈরি করেছে তারা, এবার দেখছেন তো যে আমাদের কৃষক সভা, ক্ষেত মজুর, গণমুক্তি পরিষদ, নারী সমিতি, যুব ফেডারেশন, সমস্ত সংগঠনের সম্মেলন শুরু হয়েছে। সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও সর্বত্র মানুষ নামছে। আর কতদিন বসে থাকব? কিন্তু মানুষ নিজ থেকে নামবেন, তারপরে পরিবর্তন হয়ে যাবে। আমরা কিছু কিছু কর্মী মনে করি এরকম, এটা মনে করলে ভুল হবে। মানুষ তো নামছেই, জলের জন্য, রাস্তার জন্য, বিদ্যুতের জন্য, ডাক্তারের জন্য, স্কুলে মাস্টারের জন্য, রাজপথ, এই জাতীয় সড়ক মেরামতের জন্য মানুষ তো প্রতিদিন নামছেন। কিন্তু আমরা কি বুক ঠুকে বলতে পারি আমরা নেতারা নামছি? সবাই মানুষ নামছেন, আমরা নেতারা কর্মীরা নামছি না। কাজেই সীতারামের প্রতি আমাদের যদি প্রকৃত শ্রদ্ধা স্মরণ যদি করে থাকি, ত্রিপুরা থেকে এই জঞ্জাল আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের গণতন্ত্রের শত্রু, আমাদের যাবতীয় যে সাংবিধানিক অধিকারের শত্রু, এই আরএসএস বিজেপিকে ত্রিপুরা থেকে বিতাড়নের জন্য সেইভাবেই নামতে হবে। প্রত্যেকটা ব্রাঞ্চ, লোকাল কমিটি, মহকুমা কমিটি এবং একই সাথে আমাদের গণসংগঠনগুলো, ছাত্র, যুবক, নারী, কৃষক, নামুন। দেখবেন এক যুগে যদি আমরা এইভাবে নামি, 6 মাসের মধ্যে ত্রিপুরার চেহারা পরিবর্তন হয়ে যাবে। এবং এই সম্মেলনের মধ্য দিয়ে একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এই কারণে এখন ত্রস্ত, ভীত, কম্পিত বিপ্লব কুমার দেব বা ত্রিপুরা মথার মুখে আবুল তাবুল কথাগুলো বেরোচ্ছে। ঠুনকো অজুহাতে আজকে এই সভা বানচাল করার জন্য এখানে কিছু লোককে লেলিয়ে দেওয়া হয়েছে। আমি তাদেরকে দোষ দিই না, আপনার জানা দরকার কি উদ্দেশ্য।
কদিন আগে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার বাড়িতে এরকম সোফা, এই সোফার যে পেছনে বরাবর যেটা বসলাম, টাওয়েল যেরকম বসা আছে এরকম না, শুধু পেছনে বরাবর রিসার মতো একটা কাপড় এখানে আছে, এটা সৌন্দর্যের জন্য। এটা যখন সাংবাদিক সম্মেলনে বেরোলো, জনজাতি মোর্চার নেতা বিপিন দেববর্মা পোস্ট দিয়ে দিল একটা, যে জিতেন চৌধুরী রিসাকে অপমান করেছে। রাজীব ভট্টাচার্য আবার লিখল, গতকাল একটা পত্রিকা তাদের এরকম পিঠু লিখল কি, মোদির মাথায় জিতেনের পাছায়। আরে বাবা, পিঠের মধ্যে আমার মেরুদণ্ড বরাবর আছে, এটা পাছা হলো কি করে? কাজেই আজকে কি করে আটকাবে? আমাকে যদি আটকে দিলে পড়ে সভা তো হতোই জানি আমি, কিন্তু একটু হলেও আরে যিনি আসার কথা ছিল আসলেন না, আর ওইখানে যদি একটু ধাক্কাধাক্কি করে যদি একটু পরিস্থিতি যদি গোলাটে করা যায়, এখানে একটু ডিস্টার্ব হবে। আমাকে অঞ্জন সকালবেলায় ফোন করে বল, দাদা এরকম নাকি হচ্ছে, আপনি কমলপুর দিয়ে ঘুরে আইবেন নি? আরে না, কি কমলপুর দিয়ে ঘুরে আমো? আমি কি চোরনি না ডাকাইত? কেন আমি এখান দিয়ে যাবো? আমি সোজাই যাব। যদি আসে কথা বলবো, কি কারণ, ওদেরকে উল্টা জিজ্ঞেস করব। আসলাম, দেখলাম যে না, আমি প্রথম চেহারা দেখে বুঝলাম যে না, এখানে যে 50-60 জনের মধ্যে 5-6 জন বাদে সবাই সাধারণ মানুষ। এদের কাছে এরকম রাগও নাই, ক্ষোভও নাই। আমি কাজ খুলে যখন দেখলাম, আমার দিকে তাকাই না, অন্যদিকে তাকিয়ে থাকে, লজ্জা পায়। অর্থাৎ বাধ্য হয়ে তারা এসেছে। বিজেপি আর কত নামবে, আর কত নামবে? যখন পথ হারিয়ে ফেলে, অস্তিত্ব যখন সংকটে পড়ে, এটাই হয়। কেউ বলে 1.5 ঘন্টার মধ্যে সিপিএমকে ঢুকিয়ে দেবে। আরে তুমি 5 শতাধিক পার্টি অফিস ভেঙেছ, 4 বছর মুখ্যমন্ত্রিত্ব করেছ, উল্টা তোমারই চেয়ার পেয়া ভেঙে যায়, সিপিএম তো কিছু হয়নি। তো এই জন্য বলছি, আমরা জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট, আমাদের দায়বদ্ধতা, সততা, এ থেকে বিন্দুমাত্র এক চুল আমরা সরিনি। আইপিএফটি ত্রিপুরা বিজেপির মতো কেউ ত্রিপুরা লেন, গ্রেটার ত্রিপুরা লেন, 299টা প্রতিশ্রুতি সম্পন্ন ভিশন ডকুমেন্ট আছে দিন সুদিন, আমরা এসব বলিনি। মানুষ যখন কাজের সুযোগ দিয়েছে, আমরা কাজ করেছি, কাজ করে দেখিয়েছি। আজকে যখন আক্রান্ত, রক্তাক্ত, তখনও মানুষের ইস্যু ছাড়া, জনগণের ইস্যু ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো ইস্যু লাভ নেই। কমিউনিস্টদের কাছে জনগণের ইস্যু, জনগণের ভাষা, তার কষ্ট ছাড়া আমাদের অন্য কিছু নেই। কাজে আমাদের ভয় পাবো কেন আমরা? কাজী কমরেড নামুন। আজকে আপনারা ভালোর সংখ্যায় এখানে এসেছেন, সারা ত্রিপুরাজ্যের কাছে বার্তা যাবে। ধলাই জেলা যোগাযোগ একটু খারাপ, রাস্তাঘাট ভালো না, অভাব, তারপর আজকে হঠাৎ বৃষ্টি, তার মধ্যে আপনারা এই হল ভরিয়ে দিয়েছেন। আগামী দিনের জন্য বার্তা, এটাকে আরো সংহত করুন, সাহস বড়ে এগিয়ে যান, রাস্তায় নামুন। আগামী 6 মাসের মধ্যে ত্রিপুরা যে চেহারা পাল্টাবে না। আমি বলছি না যে না 6 মাসে সরকার চলে যাবে, কথা বলছি না। সরকার যখন যাওয়ার সময় এমনি যাবে, যেতেই হবে, কিন্তু নামুন। এই কথাগুলো বলে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার, খুলুমখা, ইনকলাব জিন্দাবাদ।